নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মূলত ভারতের যে আমকা প্রোগ্রাম, আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে কার্যত ফ্রান্সের সাথে ভারতের যে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের চুক্তি হতে চলেছে এবং এটা এ মাসের শেষে কিংবা সামনের মাসের মধ্যেই হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে এবং সেটি কার্যত ভারতের ক্ষেত্রে এটি ভালো হয়েছে অবশ্যই বলবো, কিন্তু অপরদিকে এটি কিন্তু কার্যত ভারত সরকারকে, বিশেষ করে ভারতের ডিআরডিওর যে কর্তৃপক্ষকে কার্যত মাথাটা পুরো ঘুরিয়ে দিয়েছে। সেটি হচ্ছে এত কিছু পরিশেষে যখন চুক্তি হওয়ার কথা সেই সময় ব্রিটিশ অর্থাৎ রোলস রয়েসের পক্ষ থেকে এসে ভারতকে কার্যত এই যে যুদ্ধের প্লেনে যে ইঞ্জিনের কথা বলা হচ্ছে সেটিতে কার্যত এমন অফার তারা দিয়েছে এটি মাথা ঘুরে যাওয়ার সামিলের মতন। কেন? প্রথম কথা হচ্ছে, আপনারা জানেন যে আমকার যে ইঞ্জিন, স্যাফরান যে ইঞ্জিনটি তৈরি করছে সেই ইঞ্জিনটি কার্যত 110 কিলো নিউটন এবং পরবর্তী ক্ষেত্রে এটা ভারতের জন্য আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 140 কিলো নিউটন পর্যন্ত থ্রাস্টের ইঞ্জিন তৈরি হবে। এবং সেক্ষেত্রে ফ্রান্সের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, তারা টেকনোলজি ট্রান্সফার করে দেবে কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট কিন্তু তারা ভারতকে দেবে না। এখন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটটা কি, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে দেখুন এই যে তেজাস মার্ক টু, এই তেজাস মার্ক টুর মধ্যে যখন আপনারা, আমি যদি ধরে নিই যে আজ থেকে 5-7 বছর বাদে ভারতের এই 5th জেনারেশন যে ইঞ্জিন, সেই ইঞ্জিনটি তেজাস মার্ক টুতে বসানো হলো এবং সেই তেজাস মার্ক টু আমরা বিদেশে বিক্রি করতে গেলাম, সেক্ষেত্রে কিন্তু ফ্রান্সের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট দাবি করবে এবং ফ্রান্সের উপরে নির্ভরশীল হয়ে তাকে বিক্রি করতে হবে যে ফ্রান্স এখানে তাদের ইঞ্জিনটিকে, সেটি তেজাস মার্ক টুকে ইনস্টল করে সেটি বাইরের দেশকে বিক্রি করতে পারবে কিনা। এক্ষেত্রে ব্রিটিশরা কার্যত কিন্তু ভারতে এসে এবং ভারতকে শেষ মুহূর্তে যে অফারটি করেছে তাতে তারা বলছে তারা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট ভারতকে দিয়ে দেবে, ভারতের টেকনোলজি ট্রান্সফার করে দেবে। এইবার এখানে কিছু প্রশ্ন দাঁড়িয়েছে, এবার সেটি কি, সেটি হচ্ছে আমি আগের ভিডিওতে বলেছি, দেখুন স্যাফরানের যে ইঞ্জিন আর রোলস রয়েসের ইঞ্জিনের মধ্যে বেশ কিছুটা পার্থক্য আছে। যদি ইঞ্জিনের মানে সেই হিসাবে আপনি যদি দেখেন তাহলে স্যাফরানের থেকে বহুলাংশে এগিয়ে রয়েছে রোলস রয়েস, এবং তার কারণ তারা অ্যাডাপটিভ সাইকেল ইঞ্জিন তৈরি করে ফেলেছে, মানে তারা 6th জেনারেশন ইঞ্জিন তৈরি করে ফেলেছে। এবং শোনা যাচ্ছে যে আমেরিকার পক্ষ থেকেও রোলস রয়েসকে তাদের যে 6th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট আছে সেই ফাইটার এয়ারক্রাফট ইঞ্জিনের জন্য রোলস রয়েসের থেকে তারা টেকনোলজি এবং টেকনিক্যাল কিছু সাপোর্ট তারা নিতে চাইছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে রোলস রয়েস কতটা এগিয়ে রয়েছে ফ্রান্সের সাফরানের থেকে। স্বাভাবিকভাবে এটা তো নিয়ে একটা চিন্তার বিষয়, কারণ এতদিন বাদে রোলস রয়েস হট করে এসে ভারতকে শেষ মুহূর্তে এসে এই রাইটটা দিল কেন, মানে এই ধরনের টেকনোলজি তারা ট্রান্সফার করতে চাইছে কেন। এবার এখানেও অনেকগুলো প্রশ্ন থেকে যায়। প্রশ্নটা কি থেকে যাচ্ছে, এইবার যে প্রশ্নটা থেকে যাচ্ছে সেটি হচ্ছে রোলস রয়েস যে কথাটা বলছে সেটি হচ্ছে তারা বলছে যে শুধু যে তারা যুদ্ধের প্লেনের ইঞ্জিন দেবে তা না। আপনারা জানেন যে রোলস রয়েসের সাথে বেশ কিছু বছর আগে, মোস্ট প্রবলি বছর খানেক আগে কি বছর দুয়েক আগে, রোলস রয়েসের তরফ থেকে তাদের সব থেকে আধুনিকতম যে মেরিন ইঞ্জিন সেটি হচ্ছে MT-30। ইভেন কি আমেরিকার যুদ্ধের জাহাজগুলোতে এই রোলস রয়েসের ইঞ্জিন ব্যবহার হচ্ছে। এবার সেক্ষেত্রে তারা রোলস রয়েস বলছে ভারতকেও, স্বাভাবিকভাবে ভারতেও রোলস রয়েসের এই MT-30 ইঞ্জিন, যেটা কিনা আগামী দিনে ভারতের যেসব বড় বড় ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট এবং এয়ারক্রাফট ক্যারিয়ারও এই ইঞ্জিনটি ব্যবহার করা হবে, যেটি ইলেকট্রিক প্রপালশন ইঞ্জিন বলে। এই মুহূর্তে বিশ্বে এর থেকে ভালো ইঞ্জিন আর এই মুহূর্তে মার্কেটে নেই। তো সেটাও রোলস রয়েস বলছে যে একসাথে তারা দুটো ইঞ্জিনের অফার করছে এবং তারা ভারতেই তৈরি করতে চাইছে এবং ভারতকে তারা একটা মার্কেট হিসাবে তারা প্রতিপন্ন করে দিতে চাইছে এবং ভারতে তারা আরেকটি মার্কেট করবে এবং ভারতে তারা প্রোডাকশন লাইন চালু করে সেখানে অন্তত কমপক্ষে প্রাথমিকভাবে তারা বলছে 10,000 কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পরবর্তী ক্ষেত্রে সেই সংখ্যাটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এখন যেটা আসল প্রশ্ন সেটি হচ্ছে, আমরা যেখানে 5th জেনারেশন ইঞ্জিনের কথা বলছি সেখানে রোলস রয়েস অলরেডি 6th জেনারেশন ইঞ্জিনের কাজ শেষ করে ফেলেছে। স্বাভাবিকভাবেই রোলস রয়েসের কথা অনুযায়ী তারা ভারতকে এই যে 5th জেনারেশন ইঞ্জিনের যে অফার করছে তার সাথে তারা 6th জেনারেশনের ইঞ্জিনের কিছু টেকনোলজি তার মধ্যে কিন্তু ইনস্টল করা থাকবে বলে রোলস রয়েস ভারত সরকারকে জানিয়েছে। এইবার তাদের যেটা কথা হচ্ছে যে তারা বলছে জিটিআরই কাবেরী ইঞ্জিনের ক্ষেত্রে তারা একটা দেখে গেছে জিটিআরই কাবেরী ইঞ্জিন, এবং তারা বলছে যে সামান্য কিছু চেঞ্জেস দরকার আছে এবং এই চেঞ্জেস করলে কিন্তু জিটিআরই তাদের কাবেরী ইঞ্জিনকেও
তারা আগামী দিনে ভারতের যে প্রজেক্টগুলো রয়েছে বিশেষ করে তেজাস Mark 1A তাতে কিন্তু ইনস্টল করতে পারবে এবং পুরোপুরি আইপি রাইটস তারা দিয়ে দিতে চাইছে, টেকনোলজি ট্রান্সফার করে দিতে চাইছে। এক্ষেত্রে আমি আগেও বলেছি, দেখুন ফ্রান্সের স্যাফরানের থেকে রোলস রয়েসের ইঞ্জিনের যে টেকনোলজি বা রোলস রয়েস যে এতটা এগিয়ে গেছে, সেক্ষেত্রে ফ্রান্স কিন্তু বেশ খানিকটা পিছিয়ে রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এবার আর একটা কথা বলা আমি বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে রোলস রয়েস কিন্তু ভারতকে বলছে যে ফ্রান্সের ক্ষেত্রে যে ইঞ্জিনের তারা যে রোলস রয়েস যে ইঞ্জিনের অফারটা করছে, সেক্ষেত্রে তারা জয়েন্টলি ডেভেলপমেন্ট যে করছে শুধু তা নয়, এরাও বলছে যে ভারতের যে জিটিআরই দীর্ঘ 40 বছর ধরে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা যে উন্নতিগুলো সাধন করেছে, ভারত চাইলে তাদের এই ইঞ্জিনের মধ্যে সেই সব ইনস্ট্রুমেন্টসগুলো তারা সেখানে ইনস্টল করতে পারবে, সেক্ষেত্রে তাদের কোনো বাধা নেই। এইবার প্রশ্ন হচ্ছে যে রোলস রয়েসকে কেন আমরা এতদিন এত কিছু হওয়ার পরও কেন রোলস রয়েসকে আমরা মানে পিছিয়ে রয়েছি, তার সব থেকে বড় কারণ হচ্ছে রোলস রয়েসের যে সমস্যাটা রয়েছে। রোলস রয়েসের সমস্যাটা হচ্ছে যে রোলস রয়েসের যেটা সব থেকে বড় বিষয় সেটি হচ্ছে তারা আমেরিকার উপর নির্ভরশীল। ফ্রান্স এত কিছু কম দেওয়া সত্ত্বেও কেন ফ্রান্স ভারতের মানে ফ্রান্সের ক্ষেত্রে আমরা কেন উদ্গ্রীব হয়ে রয়েছি, বা ফ্রান্সের যে ইঞ্জিন সেক্ষেত্রে আমরা কেন বেশি দাম দিয়েও তার আমরা ইঞ্জিন কিনছি, এটা মনে বলে রাখা ভালো। রোলস রয়েসের যে ইঞ্জিনের যে চুক্তি সেটা কিন্তু ফ্রান্সের যে তারা যে বলেছে তার থেকে কিন্তু বেশ কিছুটা কম পয়সায় কিন্তু হয়ে যাবে। তারপরেও ভারত সরকার কেন ফ্রান্সের উপরে নির্ভরশীল হয়ে থাকতে চাইছে? সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি প্রথমেই বললাম যে ওরা আমেরিকার উপর নির্ভরশীল। ফ্রান্সের কিন্তু একটা স্বাধীন তাদের একটা বিদেশ নীতি আছে, তারা কিন্তু কোনো রকম বৈদেশিক কোনো শক্তির কাছে তারা মাথা নত করে না, এটা একটা প্রথম দিক। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা ইতিহাস সাক্ষী রয়েছে, তার কারণ আপনারা জানেন যে ব্রিটিশদের ক্ষেত্রে আমরা কিন্তু বহুলাংশে এই সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে আপনারা মনে থাকবে যে যখন কার্গিলের সময় যুদ্ধ হয় তার আগে আমরা যে পরমাণু বোমা বিস্ফোরণ করেছিলাম, সেক্ষেত্রে ব্রিটিশদের যে সিকিং হেলিকপ্টার তার কিন্তু ইঞ্জিনের যে স্পেয়ার পার্টস, এই স্পেয়ার পার্টস ব্রিটিশরা বন্ধ করে দিয়েছিল। এছাড়া রোলস রয়েস আরো কিছু ভালো দিকও রয়েছে, যেরকম রোলস রয়েস যেরকম বলছে, দেখুন আমরা দীর্ঘদিন ধরেই ভারতের সাথে কিন্তু আমরা একই সাথে ইঞ্জিন তৈরি করছি, তার কারণ জাগুয়ারের যে অ্যাডর যে ইঞ্জিনটি সেটি কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই ভারতের সাথে ভারতকে আমরা টেকনোলজি ট্রান্সফার করে দিয়েছিলাম অ্যাডর এই ইঞ্জিনের। ফলত রোলস রয়েসের ক্ষেত্রে যে ইঞ্জিনের চুক্তি হবে এটাও কিন্তু নতুন কিছু না, কারণ রোলস রয়েসের সাথে আমরা আগেও এই বিষয়ে আলোচনা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে ঠিক চুক্তি হওয়ার সময়, বিশেষ করে ফ্রান্সের সাথে চুক্তি হওয়ার সময় এই 5th জেনারেশন ইঞ্জিনের, সেক্ষেত্রে রোলস রয়েস যে দাবিটা দিয়েছে তাতে কিন্তু কার্যত মাথা ঘুরে যাওয়ার মতন অবস্থা। তার কারণ যে ইঞ্জিনের টেকনোলজি তারা অফার করছে সেটি কিন্তু 5th জেনারেশন না, তারা 6th জেনারেশন ইঞ্জিনেরও কিন্তু কিছু টেকনোলজি ভারতকে অফার করতে চলেছে। এখন দেখা যাক যে শেষ মুহূর্তে এসে ভারত সরকার কি করবে, এটা নিয়ে ভারত সরকারের যে ভারত সরকার কি চাইছে সেটা নিশ্চয়ই আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।